স্বাগত ডিবিসি নির্বাচিত সংবাদে। বিনা পয়সায় গুলশানে ফ্ল্যাট নিয়ে এবার দুর্নীতি মামলায় ফাঁসলেন মন্ত্রিত্ব হারানো ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ান সিদ্দিক। দুদক বলছে অবৈধ সুবিধা নিয়ে ইস্টার্ন হাউজিং লিমিটেডের ফ্ল্যাট নিয়েছেন শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ। অনুসন্ধানে প্রাথমিক সত্যতা পাওয়ায় টিউলিপ ছাড়াও রাজুকের 2 কর্মকর্তাকেও আসামি করা হয়েছে। রাজধানীর গুলশান 2-এর 71 নম্বর রোডের এই ভবনের একটি ফ্ল্যাটের মালিক ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। তবে ফ্ল্যাটটি পেতে কানাকুড়িও খরচ হয়নি তার। এই ভবন ও প্লট জুড়ে রয়েছে অভিনব নানা জালিয়াতি। 1964 সালে পূর্ব পাকিস্তানের সাবেক প্রধান বিচারপতি ইমাম হোসেন চৌধুরীর আবেদনে তৎকালীন ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট তাকে প্রায় 2 বিঘা জমি 99 বছরের জন্য হস্তান্তর না করার শর্তে বরাদ্দ দেয়। কিন্তু 1974 সালে 2 হাত ঘুরে সেই সম্পত্তি চলে যায় ইস্টার্ন হাউজিংয়ের সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলামের কাছে। 2000 সালে টিউলিপ সিদ্দিক খালা শেখ হাসিনার প্রভাব খাটিয়ে ইস্টার্ন হাউজিংকে লিগ্যাল পার্সন হিসেবে আমুক্তার অনুমোদন ও 36টি ফ্ল্যাটের অনুমোদন করিয়ে নেন রাজুকের। এখন রাজুকের বিধিমালা লঙ্ঘনপূর্বক আইন উপদেষ্টাগণ এবং ইস্টার্ন হাউজিংয়ে সে সময় চেয়ারম্যান যিনি ছিলেন এবং অন্যান্য আইন উপদেষ্টা যারা ছিলেন তাদের সহযোগিতায় এই প্রক্রিয়া করার কাজে অসাধু উপায় এবং তিনি তার প্রভাব খাটিয়ে এই কার্যক্রমটি সম্পন্ন করেছেন। অনুসন্ধানের সত্যতা পাওয়ায় টিউলিপ সিদ্দিক এবং সাবেক রাজুক কর্মকর্তা সর্দার মোশাররফ হোসেন ও শাহ খসরুজ্জামানকে আসামি করে মামলা করেছে দুদক। তিনি প্রভাব খাটিয়ে এটা নিয়েছেন, না হলে বিনামূল্যে কেন আপনাকে এই প্লট দেয়া হবে? এবং এটা 99 বছরের জন্য যেই সম্পত্তি লিজকৃত ছিল, যেটা হস্তান্তরযোগ্য ছিল না, সেটা যখন হস্তান্তরযোগ্য হয়ে যায় তাহলে সেখানে অপরাধের ইনগ্রেডিয়েন্টসটা এখানে আছে। এদিকে পূর্বাচলে রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় সহ 29 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। একই সাথে আসামিদের গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদন দিতে 28 এপ্রিল দিন ধার্য করা হয়েছে। হাসিব পান্থ, ডিবিসি নিউজ, ঢাকা। এদিকে বিসিবিতে অভিযান চালালো দুদকের এনফোর্সমেন্ট ইউনিট। অভিযানে নাম উঠে এসেছে নাজমুল হাসান পাপন, ইসমাইল হায়দার মল্লিক, খালেদ মাহমুদ সুজন, শায়ান এফ রহমান এবং ফাহিম সিনহার নাম। তাদের নামে অভিযোগের কাগজ এসেছে ডিবিসি নিউজের হাতে। এছাড়াও টিকিট বিক্রিতে হয়েছে অনিয়ম। তৃতীয় বিভাগ ক্রিকেটে প্রভাব বিস্তার এবং মুজিব শতবর্ষে 18 কোটি টাকা অনিয়মের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে দুর্নীতি দমন কমিশনের অভিযান। এনফোর্সমেন্ট ইউনিটের 3 সদস্য ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে 3টি সুনির্দিষ্ট অভিযোগ পেয়েছে। তৃতীয় বিভাগ বাছাই লিগে আধিপত্য বিস্তার, বিপিএল এর টিকিট বিক্রিতে অনেক টাকার লোপাট ও মুজিব শতবর্ষের কনসার্টে বিপুল অর্থ নয়ছয়ের তদন্ত করছে দুদক। সেখানে ব্যয় দেখানো হয়েছে, সেই ব্যয়গুলোতে কিছু অ্যানোমালি আছে। অভিযোগ সম্পর্কে রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে, সেগুলো আমরা যাচাই বাছাই করে আমরা আমাদের এনফোর্সমেন্ট ইউনিটে প্রতিবেদন দাখিল করব। তৃতীয় থেকে দশম আসর পর্যন্ত 15 কোটি টাকা আয় দেখানো হয়েছে। কিন্তু বিসিবি যখন নিজেরা দায়িত্ব নিল যে আমরাই টিকিট সেল করব, তখন 11তম আসরে আয় দেখানো হয়েছে প্রায় 13 কোটি টাকা। এছাড়া তৃতীয় বিভাগ বাছাইয়ে প্রভাব বিস্তারের অভিযোগ পেয়েছে দুদক। অভিযোগ থাকা নির্দিষ্ট কিছু নামের দলিল হাতে এসেছে ডিবিসি নিউজের, যেখানে দেখা যাচ্ছে নাজমুল হাসান পাপন, ইসমাইল হায়দার মল্লিক, খালেদ মাহমুদ সুজন, ফাহিম সিনহা ও শায়ান এফ রহমানের নাম। থার্ড ডিভিশন কোয়ালিফাইং এর ব্যাপারে 2023 সালের টিম সিলেকশন সহ বিগত বছরগুলোতে টিম সিলেকশন কিভাবে হয়েছে, তখন 2 অথবা 3টা টিম এখানে শুধুমাত্র আবেদন করত। ফি যখন 1 লক্ষ টাকা করে দিল, তখন 60টা ক্লাব হচ্ছে অ্যাপ্লাই করেছে। তাহলে বোঝা যাচ্ছে যে আগে হয়তোবা অংশগ্রহণ করার এরকম স্বাধীনতা ছিল না। নাজমুল হাসান পাপনের ক্রিকেট বোর্ডের অন্যতম সহযোগী প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী। অভিযোগগুলো প্রমাণিত হলে তিনিও দোষী সাব্যস্ত হতে পারেন। তবে আগেভাগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপর দায় চাপানোর চেষ্টা তার। আমরা তো আপনারা জানেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে একটা বোর্ড অফ ডিরেক্টরস থাকে, তাদের ডিরেকশন অনুযায়ী আমরা যে ম্যানেজমেন্ট টিম আমরা কাজ করি। অ্যাজ এ ম্যানেজমেন্ট টিম আমরা বোর্ডের ডিরেক্টিভ অনুযায়ী যে সমস্ত কার্যক্রম এগুলো পরিচালনা করি বা অপারেশনাল ফোর্স হিসেবে আমরা কাজ করি। সেক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে যে বিভিন্ন সময় বোর্ডের ডিরেকশন অনুযায়ী কাজগুলো এক্সিকিউট করা। ক্রীড়া উপদেষ্টা ও বিসিবির বর্তমান সভাপতি শুরু থেকেই পাপন আমলের দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলে আসছিলেন।
মামুনুর রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা। বার্তাকক্ষ থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী আদিত্য আরাফাত। আদিত্য আরাফাত, আপনাকে স্বাগত। আপনার মাধ্যমে একটু জানতে চাই যে টিউলিপের বিরুদ্ধে যে এই মামলা হলো, টিউলিপ তো একটা দেশের নাগরিক, আরেকটা দেশে, এবং সেখানকার এমপি, সাবেক মন্ত্রী ছিল। তাকে ফিরিয়ে আনার পরবর্তী প্রক্রিয়াটা কি হবে তাহলে? এখানে কিছুক্ষণ আগে আপনাকে জানিয়ে রাখি যে তথ্যগুলো আমাদের প্রতিবেদনে আসেনি, যে ডেইলি মেইলের একটি প্রতিবেদনে আমরা দেখতে পেয়েছি সবশেষ কিছুক্ষণ আগে যেটি প্রকাশিত হয়েছে। সেখানে টিউলিপ সিদ্দিক বলছেন যে অর্থাৎ গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর তিনি বলেছেন যে তার বিষয়ে যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে এগুলো রাজনৈতিক উদ্দেশ্যমূলকভাবে নেওয়া হয়েছে এবং এগুলোর ক্যাম্পেইন চালানো হচ্ছে। যদিও দুদকের পক্ষ থেকে তারা বলছেন যে তাদের কাছে সুনির্দিষ্ট দালিলিক তথ্য প্রমাণ রয়েছে, তারা অনুসন্ধান করেছেন এবং অনুসন্ধান করে তারা মামলা দায়ের করেছেন। এবং এখন পর্যন্ত দুদকের পক্ষ থেকে যেটি জানা গেছে সেটি হচ্ছে যে মামলা করার পর আপনি জানেন এর আগে যে পূর্বাঞ্চলে প্লট জালিয়াতির অভিযোগে টিউলিপ সিদ্দিক সহ শেখ পরিবারের যেসব সদস্যদের বিরুদ্ধে মামলা করা হয়েছে যারা বাইরে আছেন, এবং তাদের বিষয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এবং দুদকের একজন আইনজীবী দুদকের পক্ষ থেকে বিদেশি গণমাধ্যমের সঙ্গেও কথা বলেছেন, যেটি কিছুক্ষণ আগে আন্তর্জাতিক গণমাধ্যমে এসেছে। সেটি হচ্ছে যে আগামী 27শে এপ্রিল পর্যন্ত আদালত তাকে টিউলিপ সিদ্দিককে সময় বেঁধে দিয়েছেন, এবং এর মধ্যে উপস্থিত না হলে দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে তারা ইন্টারপোলের সহযোগিতা চাওয়া হবে। অর্থাৎ দুদক বলছে যে টিউলিপ সিদ্দিককে হয়তো আত্মসমর্পণ করতে হবে, না হলে তাকে জামিনে থাকতে হবে। এই দুটির যদি একটিও টিউলিপ সিদ্দিক না করেন তাহলে তাকে, যেহেতু টিউলিপ সিদ্দিক এই মুহূর্তে দেশের বাইরে অবস্থান করছেন এবং তিনি একটি দেশের সংসদ সদস্য হিসাবে, সেখানকার পার্লামেন্ট মেম্বার হিসাবে এখন আছেন, এবং সেই হিসাবে দুদক আন্তর্জাতিক যে প্রক্রিয়াগুলো রয়েছে সেই প্রক্রিয়ার সহযোগিতা চাওয়া হবে, এবং সেই প্রক্রিয়ার একটি অংশ হচ্ছে যে তারা ইন্টারপোলের সহযোগিতা চাওয়া, রেড নোটিশ জারি করে এবং তার সহযোগিতা চাওয়া। একটু বিসিবির পর্যায়ে আসে। বিসিবির সিইওর বক্তব্য আপনি নিশ্চয়ই একটু আগে শুনেছেন, তার বক্তব্য দিয়েই আপনার বক্তব্য শুনতে চাই। যে সিইও বলছেন বোর্ড অফ ডিরেক্টর যে সিদ্ধান্ত নেয় তারাই সেটা ইমপ্লিমেন্ট করে, তাদের পক্ষে সিদ্ধান্ত নেওয়ার কথা না। কিন্তু মানে অপরাধ যে করে, অপরাধ যে সহে, দুজনেই তো সমান অপরাধী। তার কি এখান থেকে দায় মানে পেরোনোর কোনো উপায় আছে? আমি এখানে আপনার সাথে যুক্ত হওয়ার আগে কিছুক্ষণ আগে দুদকের যে অনুসন্ধান টিম, সেই অনুসন্ধান টিমের সঙ্গে কথা হয়েছে। যে অনুসন্ধান সংশ্লিষ্টরা বলেছেন বিসিবিতে যে দুর্নীতিগুলো হয়েছে, যে দুর্নীতি হচ্ছে, সেটাতে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে একটি বেনিফিশিয়ারি গ্রুপ রয়েছে, এবং অনেক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনেক দুর্নীতির তথ্য তারা বলছেন যে গণমাধ্যমে আসেনি। এবং আজকে আমরা প্রতিবেদনেও যেটি দেখেছি, তারা বলছেন এটি একটি দুর্নীতির একটি অংশ মাত্র। তারা যে দুর্নীতির যে সুড়ঙ্গ, সেখানে তারা বলছেন, একটু আগে আমার সাথে কথা হয়েছে, তারা বলছেন যে তারা সেখানে কাছাকাছি প্রবেশ করেছেন। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আজকে যে তথ্যগুলো এসেছে, শুধুমাত্র ক্রিকেটের যে টিকিট বিক্রিতে, সবশেষ যে বিপিএল এর আসর হয়েছে সেখানে শুধুমাত্র ক্রিকেট বিক্রিতে 9-6 নয়, এখানে আরও বেশ কয়েকটি কেনাকাটা সহ আরও বেশ কিছু জায়গায় অনিয়ম এবং দুর্নীতির তথ্য প্রমাণ তাদের কাছে এসেছে। এবং এই যেই তথ্যগুলো তারা পেয়েছেন, অভিযানে পাওয়া তথ্য এবং কি দুদকের কাছে বেশ কিছু গোয়েন্দা তথ্য এসেছে, সেই তথ্যগুলো তারা এর মধ্যে তারা একটি প্রাথমিক প্রাক প্রতিবেদন, সেই প্রতিবেদন লেখা শুরু করেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কোন কোন খাতে দুর্নীতি রয়েছে এবং এসব দুর্নীতিতে বিসিবির যে উচ্চ পর্যায়ের কর্মকর্তা যারা রয়েছেন এবং তাদের কার কতটুকু দায় আছে, কে পরোক্ষভাবে জড়িত এবং কে প্রত্যক্ষভাবে জড়িত, সেই তাদের দায় চিহ্নিত করে তারা কমিশনে একটি প্রতিবেদন পেশ করবেন। সেই কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে তারা বলছেন যে তারা কমিশন যদি অনুমোদন দেয়, সে ভিত্তিতে তারা অনুসন্ধান এবং আইনগত যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়ার দিকে দুর্নীতি দমন কমিশন যাবে। জুয়েল, একদম পরিষ্কার। অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আদিত্য আরাফাত আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। রাজধানী মতিঝিলে বিএনপির নাম ভাঙিয়ে বেপরোয়া চাঁদাবাজির মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দুর্বৃত্তরা। চাঁদা না দিলে তুলে নিয়ে চলে মারধর এবং নির্যাতন। এমন অভিযোগ করে স্থানীয়রা বলছেন, সন্ত্রাসীদের দৌরাত্মে জনমনে দেখা দিয়েছে আতঙ্ক। অন্যদিকে দলের নাম ভাঙিয়ে কাউকে চাঁদাবাজি করতে দেয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে বিএনপি। দলের পক্ষে মামলা হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এই ভিডিও, যেখানে দেখা যায় লম্বা চুলের সাদা পোশাকের এক ব্যক্তি নিজেকে মতিঝিল থানা বিএনপির সভাপতি এবং ৯ নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত কমিশনার দাবি করছে এবং এক ব্যবসায়ীকে আলাপের নামে জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। ওই ভিডিও সূত্র ধরে রাজধানীর মতিঝিলের সেই দোকানে যায় ডিবিসি নিউজ। 28/1 টয়েনবি সার্কুলার রোডে অবস্থিত আলিফ প্রিন্টার্সে গিয়ে দেখা যায় ব্যবসা ফেলে পালিয়ে বেড়াচ্ছেন মালিক। মুঠোফোনে কথা হয় আলিফ প্রিন্টার্সের শাহিন ইসলামের সঙ্গে। জানান দোকান থেকে নিয়ে যাওয়ার পর চাঁদাবাজদের নির্মম নির্যাতনের কথা। শেষ পর্যন্ত হচ্ছে তারা আমাকে নিয়ে লাঠি দিয়ে মারছে এবং আমার কাছ থেকে ক্যাশ টাকা পয়সা কিছু নিছে এবং বলছে যে তুই যদি এখানে ব্যবসা করতে চাস তাহলে আমাদেরকে ওই যে চাঁদা দিতে হবে। 10 লাখ টাকা চাঁদা দাবির কথাও জানান তিনি। একটা অ্যামাউন্ট দাবি করছে বড় 10 লাখের মতো। আমাকে হুমকি দিয়েছে যেরকম যে তুই যদি এলাকায় থাকতে চাস ব্যবসা করতে চাস তাহলে আমাদেরকে টাকা দিয়ে এখানে ব্যবসা করতে হবে। আমি অলরেডি মামলা করছি, মামলা করে একটু দূরে আসছি। ওই ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন স্থানীয় গার্ড আলম। তার কথায়ও মেলে শাহিনের অভিযোগের সত্যতা। আজ এলাকার পোলাপানি আসছিল, নাম আরসিফ নামে একটা চিনি, আর লোকে আসছিল আর 5-7 জন। ওরা আইছিল, ওরা আমি বাধা দিয়েছি যে ভাই না কামটি করেন না, এরপর আমার আপনার কাজ আপনি করেন, আমাকে ওখানে বাধা দিয়েন না। শাহিনের মতো অন্য ব্যবসায়ীরা জানান চাঁদাবাজদের দৌরাত্মে জনমনে রয়েছে আতঙ্ক। বিভিন্ন লোক বিভিন্ন দল ভাঙ্গায় চাঁদা চায়, আসলে তো এই দলের বদনাম হইতেছে। আর আমরা যে ব্যবসায়ী আছি বা সাধারণ মানুষ খুব বিপদে আছি। সাধারণ মানুষের মধ্যে তো একটা আতঙ্ক বিরাজ করছেই এইসব নামধারী লোকদের জন্য আর কি। বিষয়টি জানার পর সাথে সাথে মতিঝিল থানায় ছুটে আসেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু এবং সদস্য সচিব তানভীর আহমেদ রবিন। তারা জানান ৯ নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে চাঁদাবাজ আসিফ ইমামের বিরুদ্ধে প্রতারণা ও অবৈধ চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে। আমরা তাৎক্ষণিক থানায় আসলাম, ওসি সাহেবকে বললাম যে এই নিউজটা আমরা দেখেছি, সে আমাদের দলের কোনো পদপদবি কিছু নেই এবং আমাদের মতিঝিল থানা বিএনপির আমাদের কোনো কমিটিও নেই। আমরা এনে আমাদের কাজ করছি, বাট আমরা কোনো কমিটি করি নাই। আমরা তার বিরুদ্ধে আমরা মামলা করবো এবং তাকে আইনের আওতায় আনা উচিত, গ্রেপ্তার করা উচিত। যারা দলের নাম ভাঙ্গাইয়ে দলের সুনাম নষ্ট করবে, সে দলের হোক দলের বাইরে হোক যে হোক, আমরা এই বিষয়ে কাউকে আমরা ছাড় দিব না। এ বিষয়ে ক্যামেরায় কথা বলতে রাজি না হলেও মতিঝিল থানার অফিসার ইনচার্জ জানান অভিযোগ খতিয়ে দেখে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। আর অভিযোগের বিষয়ে অভিযুক্ত আসিফ ইমামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে ইতিবাচক কোনো সাড়া পাওয়া যায়নি। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। সহকর্মী মিজান আহমেদ যুক্ত হচ্ছেন বার্তা কক্ষ থেকে, তার কাছ থেকে আরও একটু জানার চেষ্টা করি। মিজান আহমেদ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। এই যে আমরা মতিঝিল থেকে একটা শিরোনাম ধরে আমরা সারা দেশের কথাই বলছি, সারা দেশে বিভিন্ন অভিযোগ কিন্তু আসছে বিভিন্ন জায়গা থেকে। এখন এখানে দক্ষিণ মহানগর বিএনপির নেতারা ছুটে এসেছেন, বিভিন্ন জায়গায় কিন্তু ছুটে আসেন না। দেখা যায় যে সাময়িকভাবে একটা বহিষ্কার আদেশ দেওয়া হয়, কিন্তু কাজের কাজ কি কিছু হচ্ছে? জুয়েল, যেমনটি আপনি জানতে চাচ্ছিলেন, আসলে মহানগর দক্ষিণ বিএনপির যে ছুটে আসা, তারা শুধু ছুটেই আসছেন না, পাশাপাশি তারা 4টি নাম্বার সমাজে ছড়িয়ে দিয়ে রাখছেন। তাদের কাছে জানতে চাওয়া হয়েছিল যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরে কি শুধু আপনারা ব্যবস্থা নেন? তখন তার উত্তরে তারা যেমনটি জানিয়েছে যে 4টি নাম্বার তারা দিয়ে রেখেছেন ইউনিট থেকে ওয়ার্ড পর্যায়ে, যেখানে যে কারো কাছে যদি কেউ এই ধরনের ঘটনা ঘটে, চাঁদাবাজির জন্য কেউ আসে এবং বিভিন্ন পরিচয় দিয়ে আসে, তখন সাথে সাথেই যেন কেন্দ্রীয় নেতৃত্বকে সেটা অবহিত করা হয় এবং তৎক্ষণাৎ তারা সেই ব্যবস্থাটি নেবেন। আপনি যেমনটি বললেন যে এটা তো আসলে এই চিত্রটা শুধু কি মতিঝিলের কিনা, আসলে এই পুরো বাংলাদেশেই কিন্তু চাঁদাবাজির শেকড়টা বিস্তৃত পরিসরে এবং খুব শক্তভাবে রয়েছে। খুব ওয়েল সিন্ডিকেটেড এবং অর্গানাইজড ওয়েতে কিন্তু চাঁদাবাজিটা হচ্ছে। সাধারণত চাঁদাবাজরা কিন্তু ক্ষমতার অক্ষবলে বা ছত্রছায়া থেকেই চাঁদাবাজিটি করেন, বিভিন্ন নামে বিভিন্ন গোষ্ঠীর পরিচয় দিয়ে। আপনি দেখবেন যে গণমাধ্যমের যদি আমরা প্রতিবেদনগুলো দেখি যে প্রতিদিন কিন্তু সড়কে 2,21,00,000 টাকার চাঁদাবাজি হয় এবং যার অর্ধেকটাই মালিক সমিতির নাম দিয়ে চাঁদাবাজি হয়। ঠিক তেমনিভাবে পার্বত্য জেলায় কিন্তু বছরে 600 কোটি টাকা চাঁদাবাজির রিপোর্ট কিন্তু গণমাধ্যমে এসেছে। হকার্স ফেডারেশন বলছে বছরে 3,000 কোটি টাকার চাঁদাবাজি হয়, শুধু ঢাকাতেই 1,825 কোটি টাকার চাঁদাবাজি হয়। আর এই চাঁদাবাজির বিরুদ্ধে কিন্তু সাম্প্রতিক সময়ে বিএনপির যে একটি শক্ত অবস্থান, সেই শক্ত অবস্থান কিন্তু আমরা দেখছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেমনটি বলেছেন যে বিএনপির 0 টলারেন্স নীতি রয়েছে চাঁদাবাজদের বিরুদ্ধে। যেখানে চাঁদাবাজ, যেখানে নৈরাজ্য, সেখানে দলীয় নেতাকর্মীদের তারা শক্ত অবস্থান নেওয়ার কথা বলছেন। ওই যে আপনি যে প্রশ্ন করেছিলেন না দক্ষিণ নেতাদেরকে, যে ভাইরাল হলে বা খবর হলেই আপনারা বেশি আগ্রহী হয়ে আসেন, তার আগে ঠেকাতে পারেন না কেন? সেই জায়গাটা কিভাবে কাজ করা যায় আসলে? আসলে সেই
জায়গাটায় কাজ করতে হলে সেক্ষেত্রে কিন্তু টিআইবির একটি পরিসংখ্যানের তথ্য বা কথা বলতে হয়। টিআইবি যেমনটি বলছে যে ৫ আগস্ট পরবর্তী যে নতুন বাংলাদেশের যে যাত্রা, সেই যাত্রাতে যে দেশ জুড়ে যে দখলবাজ এবং চাঁদাবাজ, সেই চাঁদাবাজ কিন্তু যে নতুন বাংলাদেশের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। এবং এই ক্ষেত্রে টিআইবির যে পরামর্শ, সেই পরামর্শটি হচ্ছে এক্ষেত্রে ত্রিপক্ষীয় একটি ব্যবস্থা নিতে হবে। যেমনটি হচ্ছে রাজনৈতিক নেতৃবৃন্দকে একটি সুনির্দিষ্টভাবে একটি সিদ্ধান্ত নিতে হবে যে তারা চাঁদাবাজদের কোনো প্রশ্রয় দেবেন না। ঠিক তেমনিভাবে সরকারকেও একটি শক্ত অবস্থানে নিতে হবে, কারণ দেখা যায় যে কিছু কিছু চাঁদাবাজির সাথে খোদ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নামও কিন্তু উঠে আসে। তো তারাই যদি জড়িত থাকে, কারা চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, সেই প্রশ্নটা কিন্তু চলেই আসে। পাশাপাশি সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা সামাজিক সচেতনতা, যেখানে সমাজের সবাই এই চাঁদাবাজদের বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলবেন, কারণ চাঁদাবাজ একটি সামাজিক ব্যাধি এবং সেক্ষেত্রে সবাই সচেতন না হলে আদৌ এই সমস্যার সমাধান সম্ভব নয়। একদম পরিষ্কার। মিজান আহমেদ, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। বোতলজাত সয়াবিন তেলের দাম এক ধাক্কায় বেড়েছে 14 টাকা, আর খোলা তেলের দর বাড়ানো হয়েছে প্রতি লিটারে 12 টাকা। বাণিজ্য উপদেষ্টা বলছেন, আন্তর্জাতিক বাজারে বেড়ে যাওয়ায় দাম বাড়ানো হয়েছে। এক ধাক্কায় লিটারে 14 টাকা দাম বাড়ানোয় অসন্তুষ্ট ভোক্তারা। গেল বছরের ডিসেম্বর থেকেই দেশের বাজারে শুরু হয় সয়াবিন তেলের সংকট। সে সময় মিল মালিকরা দাম বাড়ানোর দাবি জানালেও তাতে সাড়া দেয়নি সরকার, যার ধারাবাহিকতায় রমজান জুড়েই ছিল নিত্য প্রয়োজনীয় এ পণ্যের সংকট। আমদানিকারকদের দাবির মুখে মঙ্গলবার ভোজ্য তেল, সয়াবিনের দাম বাড়ানোর ঘোষণা দেয়া হলো। এখন থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে 189 টাকায়, আর 5 লিটারের বোতলের দাম নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ 922 টাকা। খোলা সয়াবিন ও পাম তেলের দর 157 টাকা থেকে লিটারে 12 টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 169 টাকা। আলোচনার ভিত্তিতে এবং তাদের সাথে একটা সহযোগিতার ভিত্তিতে আমরা 189 টাকায় প্রতি লিটার সয়াবিন তেল আমরা বোতলের ক্ষেত্রে, এবং 20 টাকা কম হচ্ছে আপনার খোলা বাজারের জন্য। আমরা এটা নির্ধারিত হয়েছে আজকে। রাজস্ব আদায় এবং আন্তর্জাতিক বাজারের যে পণ্য যে মূল্য, দুটো সমন্বয়েই এই দামটা বেড়েছে। রোজায় ভোজ্য তেলের দাম ভোক্তার নাগালে রাখতে 31 মার্চ পর্যন্ত সয়াবিন তেলে থাকা 15% ভ্যাট 5% নামিয়ে আনে সরকার। এপ্রিল থেকে আবারও 15% ভ্যাট কার্যকর হওয়ায় দাম বাড়ানোর দাবি ছিল মিল মালিকদের পক্ষ থেকে। এদিকে এক ধাক্কায় নিত্য প্রয়োজনীয় এ পণ্যের দাম বৃদ্ধির এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ ভোক্তারা। ক্ষোভ প্রকাশ করেছেন খুচরা বিক্রেতা ও ক্রেতারাও। ক্রয় ক্ষমতার বাইরে গেছে এটা আমার মনে হয় আগে যে রেটে ছিল ওই রেটের টাকাটা উচিত ছিল। ক্রেতারা বলবে যে আমাদের কাছে আগের কিনেছিল 837 টাকা, বাড়াইছেন যখন তখন চটকে বাড়িয়ে দিলেন কেন? কোম্পানি বলবে যে 10 টাকা লাভ করো, স্টেট বলবে যে 1 টাকা লাভ করো। এর আগে 9 ডিসেম্বর বোতলজাত তেলের দাম 175 টাকা আর খোলা তেল 157 টাকা বেঁধে দেয় সরকার। তবে বাজারে সে দামে চাহিদা মতো তেলের সরবরাহ না করার অভিযোগ ছিল বরাবরই। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। আরও একটু জানানোর জন্য আমাদের সঙ্গে বার্তাকক্ষ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মোস্তফা মাহবুব। মোস্তফা মাহবুব, একটু জানতে চাই আপনার কাছ থেকে যে বিশ্ববাজারের দামের তারতম্যটাকে আপনি খেয়াল করেছেন বা একটু রিসার্চ করেছেন, বলতে পারেন যে এতটা দাম বাড়ানোর কোনো যুক্তি ছিল কিনা? জুয়েল, তার আগে খেয়াল রাখতে হবে যে আসলে রোজায় এই ভোজ্য তেলের দামটি কিছুটা সহনীয় রাখতে কিন্তু সরকার ভ্যাট কমিয়েছিল। আপনি জানেন যে ভোজ্য তেলের ওপরে 15% হারে ভ্যাট আদায় করা হয়, সেই 15% কিন্তু কমিয়ে আনা হয়েছিল, এটি 5%, অর্থাৎ 10% পর্যন্ত ভ্যাট ছাড় ছিল। সেটি একটি বড় অংশ সেখানে যুক্ত হয়েছে। আর এছাড়া যদি বলা যায় যে আন্তর্জাতিক বাজারের সাথে দরের পার্থক্য, সেটি আসলে খুব বেশি নয়, সেটি হয়তো সহনীয়ই ছিল, কিন্তু মূল পার্থক্যটি তৈরি করেছে আসলে ভ্যাটের যে 10%, অর্থাৎ প্রতি 1 লিটারের দাম যেটি বলা হচ্ছে যে 189 টাকা, এর মধ্যে 15%ই কিন্তু ভ্যাট হিসেবে সরকারের কোষাগারে যাচ্ছে। কিন্তু ভ্যাট ছাড় দেওয়ার আগে যে দামটা নির্ধারিত, ভ্যাট ছাড় দেওয়ার পরে কি দাম নির্ধারণ করা হয়েছিল? ভ্যাট ছাড় না, এটি হচ্ছে সবশেষ যেটি আমরা দেখেছি ডিসেম্বরে, অর্থাৎ 5ই আগস্টের সরকার পতনের পরপর আমরা দেখলাম যে বেশ কয়েকটি কোম্পানি কিন্তু বন্ধ হয়ে যায়, এবং বন্ধ হয়ে যাওয়ার ফলে যেটি হয়েছিল
বাজারে এক ধরনের সরবরাহ সংকট ছিল। সেই সংকটের পর থেকেই কিন্তু আসলে দামটা সে সময় আন্তর্জাতিক বাজারে কিছুটা কম থাকলেও আমরা দেখলাম যে নভেম্বর ডিসেম্বরের দিকে এসে দামটা যদিও বা বেড়েছিল, কিন্তু সে সময় সরকার আসলে এই দামটিকে যাতে ভোক্তা পর্যায়ে না বাড়ে সেটি নিয়ন্ত্রণের জন্যই কিন্তু ভ্যাট ছাড় দিয়ে সেটি সমন্বয় করেছিল। পরবর্তীতে আসলে এই দাম যেটি হয় যে আন্তর্জাতিক বাজারে কিন্তু খুব বেশি যে ওঠানামা করেছে তা কিন্তু না, মোটামুটি একই রকম স্থিতিশীলই আছে। কিন্তু এই যে কর যেটি ছাড় দেওয়া হয়েছিল বা ভ্যাট যেটি ছাড় দেওয়া হয়েছিল সেটি যুক্ত হওয়ার কারণে আসলে দামটি বেড়ে গেছে। আপনার পর্যবেক্ষণ কিন্তু সেই জায়গাটায় মানে ওই যে হয় না যে ব্যবসায়ীদের দাবি, আপনি নিজেও প্রতিবেদনে বললেন যে রোজার সময় কিন্তু আমরা তেল পাই নাই, বিশেষ করে 5 লিটারের বোতল তো তেল পাওয়াই যাচ্ছিল না। ইভেন আমি গত সপ্তাহে বাজার করতে গিয়েও কোনো দোকানে তেল নাই, 5 লিটারেরটা নেই, 2 লিটার আছে, 1 লিটার আছে। সেটা তো মানে ব্যবসায়ীদের সিন্ডিকেটের হাতেই তাহলে বন্দি রইল। সেটি আপনি সিন্ডিকেট বলতে পারেন, আবার একই সাথে বলতে পারেন যে আপনার যে চাহিদা অনুযায়ী যে সক্ষমতা, যোগানের যে সক্ষমতা, সেখানে কিছুটা ঘাটতি আছে। আপনাকে আগেই বলেছি যে 2টি বড় কোম্পানি যারা একেবারেই আসলে বাজার থেকে সরবরাহ বন্ধ করে দিয়েছিল, যদিও গেল 1 মাস থেকে আমরা দেখছি বসুন্ধরা কিছু কিছু করে আবারও বাজারে সরবরাহ শুরু করেছে। তো এই যে দুটো বড় কোম্পানি যারা মূলত বোতলজাত তেলটা সরবরাহ করত, সেই কোম্পানি দুটো কিন্তু যে ঘাটতি তৈরি হয়েছিল সেই ঘাটতিটার কারণেই কিন্তু অন্য কোম্পানিগুলো তাদের চাহিদা মতো দিতে পারছিল না, সেটি একটি কারণ। এবং যে কারণে আমরা দেখলাম যে এর আগে যেমন সরকারের ঘোষণা ছিল যে খোলা তেল বিক্রি করা যাবে না, সেই ঘোষণা থেকেও কিন্তু এই সরকারকে বাধ্য হতে হয়েছে সরে আসতে। এবং আরেকটি বিষয় একটু আপনাকে জানাতে চাই আমি, যে দামটা আমরা যেটা দেখলাম, আমার কাছে মূল্যস্ফীতির যে তথ্য আছে তাতে দেখা যাচ্ছে যে খাদ্য মূল্যস্ফীতির কথাই যদি ধরি, গেল ফেব্রুয়ারিতেও 9.42%, যেটি আসলে মার্চে আমরা দেখেছিলাম 8%, 8.93 এই পর্যায়ে নেমে এসেছিল। এবং আপনি জানেন এই সময়টাতে, অর্থাৎ রোজার এই সময়টাতে নিত্য প্রয়োজনীয় প্রায় সব পণ্যের দামই কিন্তু মোটামুটি ক্রেতার নাগালে ছিল। এর পরে যেটি হলো রমজানের পর এপ্রিল থেকে কিন্তু আমরা দেখছি নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো, বিশেষ করে সবজি সহ এখন সয়াবিন তেলের দামও বাড়লো, সেটির একটা ধাক্কা কিন্তু আসলে মূল্যস্ফীতিতে, সার্বিক মূল্যস্ফীতিতে পড়বে। সরকারের যে লক্ষ্য মূল্যস্ফীতি সেটি 6-7 ঘরে নামিয়ে আনা, সেখানে আমরা দেখলাম যে 10%-এর নিচে যেটি ছিল গেল 2-3 মাসে, সেটি কিন্তু আবারও এটি 10%-এর উপরে ছাড়িয়ে যাওয়ার একটা শঙ্কা কিন্তু তৈরি হলো এই দাম বৃদ্ধির ফলে। অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য মোস্তফা মাহবুব। রাষ্ট্র সংস্কার নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে প্রাথমিক আলোচনা মে মাসের মাঝামাঝি শেষ হতে পারে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। সকালে সংসদ ভবনের এলডি হলে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট বা এনডিএম বাংলাদেশের সাথে আলোচনার শুরুতে তিনি কথা জানান। বলেছেন যে ঐক্য দিয়ে ফ্যাসিবাদ দূর হয়েছে, সেই ঐক্য আবারও ফিরে আসবে। এ সময় এনডিএম চেয়ারম্যানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করে। ববি হাজজাজ জানিয়েছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করাই সরকারের সংস্কারের প্রথম ধাপ হওয়া উচিত। এছাড়া এক ব্যক্তির সর্বোচ্চ 2 বার প্রধানমন্ত্রী হওয়ার বিষয়ে একমত নন তার দল। বাই ফার মেজরিটি যতগুলো সংস্কার দেয়া হয়েছে সেগুলো আসলেই জনবান্ধব একটা সরকার ব্যবস্থা তৈরি করতে সক্ষম হবে এবং সেগুলোর সাথে আমরা একমত। আওয়ামী লীগের মতো ফ্যাসিজম যেন বাংলাদেশে আর কখনো দাঁড়াতে না পারে, সেই আওয়ামী লীগকে বাতিল করা এবং আওয়ামী লীগের ফ্যাসিজমকে বাতিল করা, এটা সবচেয়ে বড় সংস্কার। এই কমিশনের মেয়াদ যেহেতু জুলাই মাসের মাঝামাঝি পর্যন্ত, আমরা প্রাথমিক পর্যায়ে আশা করছি যে প্রাথমিক আলোচনাটা আমরা মে মাসের মাঝামাঝি পর্যায়ে শেষ করতে পারবো এবং তারপরে আমরা পরবর্তী ধাপে অগ্রসর হতে। ডিবিসি নির্বাচিত সংবাদ এই ছিল আজ এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকবেন।